হ্যালো হ্যালো শোনা যাচ্ছে? তারেক হোসেন শোনা যাচ্ছে নাকি? একজনে আনমিউট করে কথা বলো। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আমরা আলোচনায় যাই। আমরা আলোচনায় যাওয়ার আগে একটু বলে নেই, আগামী 31 তারিখ আমার যে ক্লাস আছে ওই ক্লাসটা হবে না। 31 তারিখের ক্লাসে আমি ছুটিতে থাকবো। তো আজকে আমরা আলোচনায় যাই। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বাক্য নিয়ে, আর এর পরের চ্যাপ্টার হচ্ছে বাক্য শুদ্ধিকরণ। ঠিক আছে, তো বাক্য শুদ্ধিকরণের উপর আমি একটা ক্লাস ফেসবুকে আপলোড দিয়েছি, তোমরা ওটা দেখে নেবে। আমরা আজকে ব্যাকরণের পুরো সিলেবাস নিয়ে একটু কথা বলবো, শুধুমাত্র ব্যাকরণ অংশ নিয়ে। এর পরবর্তী ক্লাসে আমরা যাব আগামী মাসের বিরোচন অংশে। আমরা আজকে ব্যাকরণ অংশের পুরো সিলেবাস সম্পর্কিত কিছু কথা বলবো। তাহলে আমরা নম্বরে যাচ্ছি। আমাদের দেখো, আমাদের ব্যাকরণ, এই ব্যাকরণের নাম্বার হচ্ছে তোমাদের 30। এই 30 নম্বরের ব্যাকরণ অংশে একটু ভালো করলে এবং পরীক্ষা হলে প্রথমে কিন্তু ব্যাকরণ অংশগুলো আনসার করতে হবে, এবং একটু ভালো করলে 30 এর মধ্যে 30 পাওয়া সম্ভব। সেই বিষয়টি আমরা কিভাবে করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা পুরো সিলেবাসের উপর আমরা আলোচনা করব আজকে। তো প্রথমে দেখি আমরা, প্রথমে 1 নম্বর প্রশ্নে থাকবে উচ্চারণ। উচ্চারণের উপর ক এবং খ দুইটা প্রশ্ন থাকবে, নম্বর হচ্ছে 5। তাহলে উচ্চারণের উপর প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলেছি প্রথম দিকেই, আমাদের ফেসবুকে উচ্চারণ নিয়ে আলোচনা আছে। উচ্চারণের সিলেবাসে 5 নম্বর এখানে দুটো প্রশ্ন থাকবে, একটা হচ্ছে উচ্চারণের নিয়ম লেখা, আর একটা থাকবে উচ্চারণের নিয়ম, আরেকটা প্রশ্ন থাকবে কিছু শব্দ দেয়া থাকবে, প্রদত্ত শব্দগুলোর উচ্চারণ লিখতে হবে। উচ্চারণ লিখতে গিয়ে আমরা যে ভুলগুলো করি, এই ভুলগুলো যেন আমাদের না হয় সেই জন্য যে বিষয়টি দেখতে হবে যে হর্ষ চিহ্ন। যেমন আমরা একটা শব্দ থাকবে আত্মা, আমরা বানানে লিখবো আত্মা, কিন্তু এটা যখন আমরা উচ্চারণ লিখবো তখন এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আ, ত নিচে হর্ষ চিহ্ন, আরেকটা তো আকা চন্দ্রবিন্দু। এই এতটুকু লেখার জন্য 1 নম্বর। এরকম করে 5টি শব্দ লিখলেই আমরা 5 নম্বর পেয়ে যাব। তাহলে আত্মা থেকে হবে আত্মা। এরকম করে আমাদের 5টা উচ্চারণ লিখতে হবে। এখানে এই হর্ষ চিহ্নটা মানে যে তোর সাথে যে স্বরেও আছে এই ওটা উচ্চারণ হচ্ছে না। জাস্ট এতটুকু বুঝতে পারলে, এবং এবং ময়ের চন্দ্রবিন্দু মানে ম পরিবর্তিত হয়ে একটু নাসিক হয়েছে আত্মা, এই যে নাসিক হওয়ার জন্য চন্দ্রবিন্দু। এরকম করে আমরা প্রদত্ত শব্দ এবং উচ্চারণ ঠিক এতটুকু লিখতে পারলেই 1 নম্বর। এবং এখানে একটু যদি ভুল করে ফেলি, একটা এই চিহ্নটা না দেই অথবা চন্দ্রবিন্দুটা না দেই, তাহলে কিন্তু নাম্বার হয়ে যাবে 0। তাহলে গেল 1 নম্বরে উচ্চারণের বিষয়। আরেকটা থাকবে পদে থাকবে কিছু শব্দের সংগৃহীত উচ্চারণের নিয়ম লেখো, অথবা বিবৃত উচ্চারণের নিয়ম লেখো, অথবা থাকতে পারে যে 3টি স্বরের উচ্চারণের নিয়ম লেখো, বফলা বা মফলা উচ্চারণের নিয়ম লেখো। নিয়ম যদি তোমরা পরীক্ষায় লেখো, অবশ্যই প্রতিটি নিয়মের সাথে একটি করে উদাহরণ দিতে হবে। নিয়মের সাথে কি থাকবে? একটি করে উদাহরণ থাকবে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, 2 নম্বরে থাকবে বানান। এইখানেও কঠ এবং নম্বর 5। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের বানান নিয়ে। এবার বানানে কি প্রশ্ন থাকবে? বানানে থাকবে বাংলা একাডেমি বাংলা বানানের নিয়ম, প্রমিত বাংলা বানানের নিয়ম, নত্যবিধান বা সত্যবিধান। অনেকে বলেন নত্যবিধানের নিয়ম, আসলে বিধান মানেই নিয়ম, বিধানের নিয়ম শব্দটি ভুল। নত্যবিধান, সত্যবিধান, এবং কিছু শব্দ দেওয়া থাকবে, বানানটিকে শুদ্ধ করে লিখতে হবে। এখন শুদ্ধ বানান বলতে কি? আসলে বানান এক একজন এক এক ভাবে লিখেছেন, কিন্তু একটি ভাষা, আমরা যখন বাংলা ভাষাকে কেন্দ্র করে আমাদের দেশ হয়েছে বাংলাদেশ,
সুতরাং আমরা চাইবো যে সবাই একই রকম সব বানান ব্যবহার করেন। এ কারণে আমরা একটি প্রমিত বাংলা বানানের নিয়ম করেছি। কারা করেছেন? করেছে বাংলা একাডেমি। বাংলা একাডেমি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে? যে ভবন থেকে 52 ভাষা আন্দোলনে গুলি করার নির্দেশ এসেছিল, 52 ভাষা আন্দোলনের বিজয়ের কারণে আমরা সেই ভবনটাকেই করেছি বাংলা ভাষা গবেষণা কেন্দ্র, বাংলা একাডেমি। বাংলা একাডেমি বাংলা বানানের কিছু নিয়ম প্রণয়ন করেছে, আমাদের দেশের সবাই সেই নিয়ম অনুসরণ করি। কেমন? তো সেই নিয়ম অনুসরণ লিখলে সবাই একই রকম বানান লিখবো, আর না হয় এক একজন এক এক ভাবে বানান লিখছে। অবশ্য এই নিয়ম নিয়েও কিছু ব্যতিক্রম আছে, কিছু বিতর্ক আছে। যেমন সম্প্রতি গরু বানানকে বাংলা একাডেমির বাংলা ব্যাকরণে অভিধানে গয়কার দিয়ে লেখা হচ্ছে, তবে আগের বানানটিও তারা স্বীকার করে নিচ্ছেন। কেমন? তো এই সব বিষয় নিয়ে আমরা বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান লিখবো। এখন পরীক্ষা থাকলো একই বানান আমরা লিখবো প্রদত্ত শব্দ, যেমন দেওয়া আছে শ্রদ্ধাঞ্জলি, আমরা শুদ্ধ করে লিখবো এখানে তোমাদের পরীক্ষার সময় প্রদত্ত বানান শুদ্ধ বানান দুটোই লিখতে হবে, অথবা তোমরা শুধু শুদ্ধ বানান লিখবে। তবে খাতায় নোট করার সময় অবশ্যই বইয়ের ভুল বানানগুলো তোমরা লিখবে না খাতায়। নোট খাতায় ভুল বানানগুলো লিখে রাখার দরকার নেই। এতে করে যে সমস্যাটি হয় সেটা হচ্ছে আমাদের হাতের মধ্যে একটি স্মৃতি কাজ করে। একটি হচ্ছে আমাদের ব্রেনের স্মৃতি, লেখার ক্ষেত্রে অনেক সময় হাতের মধ্যে এই স্মৃতি কিন্তু কাজ করে। আমরা যখন লিখি বানান তখন লিখতে গিয়ে দেখবো যে ভুল বানান লিখতে গেলে আমাদের হাতে ঘুরছে না। তো সঠিক বানান লেখার জন্য এই জন্য যদি আমি খাতায় ভুল বানান এবং শুদ্ধ বানান দুটো লিখি, তাহলে কিন্তু পরীক্ষার সময় বা বিভিন্ন সময় বানান লিখতে গিয়ে আমি কনফিউজ হয়ে যাব, আমি দ্বিধায় পড়বো, আমার খটকা তৈরি হবে। এই খটকা দূর হওয়ার জন্য আমরা শুদ্ধ বানানগুলোই লিখে অনুসরণ করবো। এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানার জন্য তোমরা পড়তে পারো ডক্টর মাহবুবুল হকের খটকা বাংলা বানান অভিধান। খটকা বানান অভিধান অর্থাৎ যে বানানগুলোতে খটকা লাগে সেই বানানগুলো। তাহলে এরকম করে শুদ্ধ বানান 5টা শুদ্ধ বানান লিখলেই 5 নম্বর। তাহলে এই শুদ্ধ বানানগুলো পারার জন্য কিন্তু আমাদের বানানের নিয়মগুলো আমাদের শিখতে হবে। 3 নম্বরে হচ্ছে শব্দ গঠন, সরি 3 নম্বর হচ্ছে শব্দ শ্রেণী। শব্দ শ্রেণী, শব্দ শ্রেণী বলার সাথে সাথে অনেকেই ভুল করেছে শব্দের যে শ্রেণীকরণ, যে একটা উৎস অনুসারে শব্দ 5 প্রকার, তৎসম, অর্ধ তৎসম, দেশি, বিদেশি। গঠন অনুসারে শব্দ 2 প্রকার, মৌলিক শব্দ, সাহিত্য শব্দ। অর্থ অনুসারে শব্দ 3 প্রকার, যৌগিক, রূঢ়ি, যোগ, রূঢ়। এই বিষয়টা কিন্তু এই চ্যাপ্টারের বিষয় নয়, যদিও আমাদের পরীক্ষার প্রশ্নকর্তারা অনেক সময় ভুলগুলো করছেন। শব্দ শ্রেণী মানে হচ্ছে পদ। শব্দ শ্রেণী বলতে আমরা আধুনিক কালে বোঝাচ্ছি পদ। এখন পদকে কেন শব্দ শ্রেণী বলছি? কারণ বিশ্ব ব্যাকরণে শব্দ শ্রেণীকে বলা হচ্ছে পদ। বিশ্ব ব্যাকরণের শব্দ শ্রেণীকে পদকেই শব্দ শ্রেণী বলা হচ্ছে, অর্থাৎ এবং পদকে বলা হচ্ছে 8 প্রকার। তাহলে বিশ্ব ব্যাকরণের ধারণার যে মূল কথা সেটা হচ্ছে যে একটি ভাষার ব্যাকরণ জানলে আমরা একটি ভাষার ব্যাকরণ জানলে আমরা কি করতে পারবো? আমরা যে কোনো ভাষার ব্যাকরণের বিষয়গুলো আমরা জানতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তো যে কারণে এই শব্দ শ্রেণী বা পদের জন্য আমরা জানি যে শব্দ শ্রেণী বা পদ 8 প্রকার। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন থাকবে, একটা হচ্ছে ওই 8 প্রকারের যে কোনো একটি শ্রেণী বিভাগ আসলো, যে বিশিষ্ট পদের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো, সর্বনামের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো, বা যোজক শব্দের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। এরকম একটি প্রশ্ন থাকবে। আরেকটি প্রশ্নে একটি স্তবক দেয়া থাকবে বা কয়েকটি বাক্য দেয়া থাকবে, এই বাক্যগুলো থেকে ক্রিয়া বিশেষণ পদ চিহ্নিত করো বা সর্বনাম পদ চিহ্নিত করো। তাহলে ওই প্যারাটি লিখে, বা এই প্যারা সর্বনাম পদগুলো হচ্ছে এগুলো, ক্রিয়া বিশেষণ পদগুলো হচ্ছে এগুলো বলে আমরা 5টা সর্বনাম বা 5টা ক্রিয়া বিশেষণ বা যেটা দেয়া থাকে সেটা নির্ণয় করতে পারলে 5 নম্বর। এবং এইটা পারার জন্য আমাদের করতে হবে শব্দ শ্রেণীর 8 প্রকার, এবং এই 8 প্রকারের প্রত্যেকটি শ্রেণী বিভাগ, যেগুলো আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি।
4 নাম্বার হচ্ছে শব্দ গঠন। শব্দ গঠন এই অংশের ভিতরেই আসবে সমাস, সন্ধি, প্রত্যয়, উপসর্গ, এবং এটা তো 5 নাম্বার। সমাস, সন্ধি, প্রত্যয় এবং উপসর্গ এগুলো মিলেই শব্দ গঠন। তাহলে শব্দ গঠন থেকে দুই রকম হতে পারে। এক হতে পারে প্রশ্ন, শব্দ গঠন কাকে বলে, কি কি উপায়ে বাংলা ভাষার শব্দ গঠিত হয়, যে প্রশ্ন আমরা তোমাদের ক্লাসে ফার্স্ট ইয়ারের ক্লাসে আলোচনা করেছি। তো এই প্রশ্নটা সংগ্রহ করে নেবে যে শব্দ গঠন কাকে বলে। মৌলিক শব্দ থেকে সাহিত্য শব্দ গঠিত হওয়াকে বলা হয় শব্দ গঠন। মৌলিক শব্দের সাথে সমাস, সন্ধি, প্রত্যয়, উপসর্গ ইত্যাদি যুগে সাধিত শব্দ যখন গঠিত হয় তখন তাকে বলা হয় শব্দ গঠন। কেমন? শব্দ গঠন এর মধ্যে আবার আর অন্য দুটো প্রশ্ন হয়, অনেক সময় হাসে, বেশ বাক্য সহ সমাস নির্ণয় করো। এই জন্য আমরা সমাসের একটি ক্লাস দিয়েছি। আমরা উপসর্গ দিকে উপসর্গ কাকে বলে, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, আলোচনা করো, এরকম একটি প্রশ্ন। আবার গত কয়েক বছর থেকে শুধু সমাস এবং প্রত্যয় থেকেই প্রশ্ন হচ্ছে, সমাস নির্ণয় এবং প্রকৃতি প্রত্যয় নির্ণয়। ওখান থেকে যেগুলো 5টি শব্দের সমাস বা 5টি শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হবে। এসএসসি পর্যায়ে তোমরা অবজেক্টিভে টিক চিহ্ন দিয়েছো, এখানে কিছু শব্দ দেওয়া থাকবে, যেমন দেওয়া থাকলো বাবা মা, আমরা লিখতে হবে বাবা ও মা, দ্বন্দ্ব সমাস, কতটুকু লিখলে 1 নাম্বার। অথবা দেওয়া থাকলো নাবিক, নৌযুগ, ইক, তদ্ধিত প্রত্যয়, লিখলেই 1 নম্বর। এরকম করে 5টি শব্দের সমাস নির্ণয় অথবা 5টি শব্দের প্রত্যয় নির্ণয় করতে হতে পারে। তাহলে এই বিষয়গুলো আমরা বিভিন্ন বোর্ড কোশ্চেন দেখে আমরা অনুশীলন করব। তারপরে 5 নম্বর হচ্ছে বাক্য গঠন। ওটাতেও 5 নম্বর। বাক্য গঠন এই অংশে যে বিষয়টি আলোচিত হবে সেটা হচ্ছে বাক্য কাকে বলে, বাক্য কত প্রকার, গঠন অনুসারে বাক্য, অর্থ অনুসারে বাক্য, বা ভাব অনুসারে অর্থ বা ভাব অনুসারে বাক্য, যে কথাগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এবং গত ক্লাসে যারা ছিলে বা এই ক্লাসটা যারা রেকর্ড করেছো তারা দেখতে পারো যে বাক্য গঠন অনুসারে, বাক্য গঠনে গঠন অনুসারে বাক্য ছাড়াও অর্থ অনুসারে বা ভাব অনুসারে বাক্য বিষয়টি আসতে পারে। আরেকটি প্রশ্ন থাকবে বন্ধনীতে দেয়া নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন। তাহলে এই বাক্যের প্রকারভেদ যদি আমরা জানি তাহলে আমরা বাক্যকে পরিবর্তন করতে পারবো। তবে পরিবর্তনের সময় যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে বাক্যের অর্থ যেন পরিবর্তন না হয়, এরকম করে আমরা বাক্য পরিবর্তন করব। তারপর ব্যাকরণের সর্বশেষ প্রশ্ন হচ্ছে 6 নম্বর। ব্যাকরণ এর সর্বশেষ প্রশ্ন হচ্ছে বাক্য শুদ্ধিকরণ। এইটাতেও 5 নম্বর। বাক্য শুদ্ধিকরণে আর নির্ণয় কেন্দ্রিক দুটো প্রশ্ন থাকবে, একটি থাকবে স্তবক, একটি থাকবে 1 2 3 করে। তাহলে স্তবক মানে একটি প্যারাগ্রাফ, একটি প্যারাকে তুমি যদি শুদ্ধ করতে যাও তাহলে ওখানে বাছাই করার সুযোগ নেই, পুরোটা প্যারাটাই তোমাকে করতে হবে। আর এরপর থাকবে 8টি বাক্য। তাহলে আমাদের 8টি বাক্য থেকে বাছাই করে 5টি বাক্যকে আমরা শুদ্ধ করে লিখবো। কেমন? তাহলে বাক্য শুদ্ধিকরণে বাক্যগুলোকে আমরা শুদ্ধ করে লিখবো এবং আমরা দেখবো যে বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেখান থেকে আসবে। বাক্য শুদ্ধিকরণের উপর একটি ক্লাস আমি আমার ফেসবুক পেজে দিয়েছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। এখানে আমি এই বিষয়টা পুরো ক্লাস করছি না। তাহলে বাক্য শুদ্ধিকরণের যে বিষয়টি সেটা হচ্ছে বানানের ভুল থাকতে পারে, বাক্যের বিভিন্ন রকম যে যোগ্যতার ভুল থাকতে পারে, আসক্তির ভুল থাকতে পারে, এই বিষয়গুলো হচ্ছে বাক্য শুদ্ধিকরণ। তাহলে এখানে 6টি প্রশ্ন হচ্ছে 530 নম্বর। এই 30 নম্বর তোলা কিন্তু খুব সহজ একটি বিষয় যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো। এবং এই বিষয়টি অনেকটা বীজগণিতের মতো। বীজগণিতে যেরকম বারবার অনুশীলন না করলে এটি পারা যায় না, এই বিষয়টিও ঠিক তাই। অর্থাৎ এই বিষয়টিকে আমাদের বারবার অনুশীলন করতে হবে। অনুশীলন করলে এই বিষয়গুলো 30 নম্বর তোলা খুব সহজ। এবং পরীক্ষায় আমরা প্রথমে এই অংশগুলো আনসার করার চেষ্টা করবো। এবং বাসায়ও তোমরা মাঝে মধ্যে বোর্ড কোশ্চেন থেকে এই অংশগুলো অনুশীলন করো। এবং অনুশীলন করতে গিয়ে কোনোটাতে কনফিউশন হলে বা বোর্ড কোশ্চেন এবং আনসার তোমরা করলে তোমরা এটাকে ছবি তুলে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিতে পারো, আমি এটা দেখে দিতে পারবো। কেমন? তোমরা বাসায় অবশ্যই পরীক্ষা দেবে, এই 30 নম্বরের ব্যাকরণের একটি পরীক্ষা দেবে এবং পরীক্ষা দিয়ে প্রয়োজনে উপরে নাম এবং রোল নাম্বার লিখে খাতাটা ছবি তুলে আমাকে মেসেঞ্জারে দিতে পারবে।
এরপরে আছে, তাহলে এই 30 নম্বরের পরে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে আছে হচ্ছে পারিভাষিক শব্দ, 10 নম্বর, অথবা কতে থাকবে বঙ্গানুবাদ। পারিভাষিক শব্দ এবং বঙ্গানুবাদ এই দুটো বিষয় মিলে যে কোনো একটি প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। একটি হচ্ছে পারিভাষিক শব্দ। এখন পারিভাষিক শব্দটি কি? অনেকে মনে করছে যে পারিভাষিক শব্দ মানে হচ্ছে শব্দার্থ। তোমাদের কাছে এখন তোমরা যারা শিখছো তোমাদের কাছে কিন্তু পারিভাষিক শব্দ অনেকটা শব্দার্থের মতোই, কিন্তু যখন কোন সমাজে নতুন কোন শব্দ প্রচলিত হয়, সমাজে যখন নতুন কোন শব্দ প্রচলিত হয় তখন তার বাংলা অর্থটা কি হবে? হ্যাঁ, যেমন কোয়ারেন্টাইন, তোমরা এখন প্রচুর শুনছো কোয়ারেন্টাইন, কোয়ারেন্টাইনে আমরা বাংলা করতে পারছি না। কেমন? আবার সোশ্যাল ডিস্টেন্সিং বাংলা আমরা করছি সামাজিক দূরত্ব। এখন সামাজিক দূরত্ব আসলে কি সামাজিকভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি? বিষয় না, কিন্তু আমরা তো সামাজিক যোগাযোগ রাখতে পারছি। আসলে হচ্ছে একজন ব্যক্তির চেয়ে একজন ব্যক্তির কমপক্ষে 3 ফুট দূরত্ব। এই সোশ্যাল ডিস্টেন্সিং কথা দিয়ে আমরা এই বিষয়টাকে, এটার বাংলা আমরা কি করব? সামাজিক দূরত্ব নাকি 3 ফুট দূরত্ব নাকি ব্যক্তি থেকে ব্যক্তির দূরত্ব? এই যে বিষয়, অর্থাৎ বিভিন্ন সময়ে প্রচলিত সমাজের যে শব্দ, এগুলোর যে বাংলা শব্দ কি হবে, এগুলোকেই বলা হচ্ছে পারিভাষিক শব্দ। যেমন আমাদের দেশে প্রাচীনকালের আমাদের চিকিৎসা ব্যবস্থা ছিল কি? একটা ছিল তাবিজ কবজ, আর একটা হচ্ছে ভেষজ ব্যবস্থা। কিন্তু যখন ইংরেজ আগমনের পর আমরা অপারেশন করে চিকিৎসার যে বিভিন্ন ব্যবস্থা থেকে আমরা জানলাম, তখন আমরা জানলাম হ্যাঁ, শারীরিক দূরত্ব বললে অনেক সময় বিষয়টাকে ওভাবে আসছে না, এটা নিয়ে একটু বিতর্ক আছে। কেউ কেউ বলছেন শারীরিক দূরত্ব, আবার অনেক সময় তো এরকম করে এখন সমাজে যেটা গৃহীত হবে সবাই যাতে একটা ব্যবহার করে, তখন এটা হবে পারিভাষিক শব্দ। কেমন? তো কোয়ারেন্টাইনকে বলছেন কেউ সঙ্গ নিরোধ, হ্যাঁ, তারপর কেউ বলছেন নিঃসঙ্গীকরণ, এরকম বিভিন্ন শব্দ ব্যবহৃত হচ্ছে। আবার তো বলছিলাম যেটা কি, যে ব্লাড, ব্লাডের বাংলা কি হবে? রুধির, সুনিত, লোহিত, এরকম অনেক শব্দ অনেকে বলছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা এখন ব্যাকরণে আমরা ব্যবহার করছি রক্ত। এরকম মিরর বাংলা আমরা কিন্তু আয়না লিখছি না, মিররের বাংলা আমরা ফিজিক্সে মিররের বাংলা লিখছি দর্পণ। এখানে দর্পণ একটি পারিভাষিক শব্দ। আবার পারিভাষিক শব্দ বিভিন্ন ব্যাকরণের বিভিন্ন শাখায় পারিভাষিক শব্দ ব্যবহৃত হয়। যেমন আমরা বাংলা ক্লাসে যখন গিয়ে ধাতু বলছি তখন বলছি আমরা ক্রিয়ার মোড, ফিজিক্সের ক্লাসে যখন আমরা ধাতু বলছি তখন বলছি মেটাল। আবার জীববিজ্ঞানের উচ্চতর ক্লাসে গিয়ে আমরা ধাতু শব্দের হতো আমরা আরেকটি অর্থ আমরা পেতে পারি। তো এই যে এরকম করে ঠিক একইভাবে গুণ, অঙ্কের মধ্যে যখন আমরা পড়ছি ব্যাকরণে গুণ, তখন বুঝাচ্ছি একটি অর্থ। কেমন? প্রকৃতি প্রত্যয়ে যখন গুণ এবং বৃদ্ধি বলছি তখন আরেকটি অর্থ। কেমন? আবার অন্য বিষয়ে যখন আমরা বলছি তখন গুণ, তখন আরেকটি অর্থ। কর্ম, এখানে কর্ম খালি নেই মানে পদ খালি নেই, তার কর্ম খারাপ তখন হচ্ছে কপাল খারাপ। কিন্তু আমরা যখন বাংলা ব্যাকরণে কর্ম বলছি তখন এটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। এটি একটি পারিভাষিক শব্দ। এভাবে আমাদের কিছু ইংরেজি, সাধারণত আমাদের বইয়ে কিছু ইংরেজি শব্দ দেওয়া থাকবে, সেই শব্দগুলো পারিভাষিক অর্থ বা পারিভাষিক শব্দটা কি সেটা আমাদের লিখতে হবে। কেমন? তাহলে পারিভাষিক শব্দের মধ্যে এবং প্রচলিত পারিভাষিক শব্দের মধ্যে কিছু দাপ্তরিক শব্দও দেওয়া থাকে। যেমন ইঞ্জিনিয়ারিং পাশ করে সবাই কিন্তু ইঞ্জিনিয়ারিং পাশ করে এসে বলে যে সে ইঞ্জিনিয়ারিং পাশ করছে, সে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ছে। কেমন? কিন্তু ইঞ্জিনিয়ারিং পাশ করে আসার পর যখন চাকরিতে ঢুকে তখন কি হয়? আমরা বলছি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাহলে এটার বাংলা আমরা কি দিব? আমরা বলছি সহকারী প্রকৌশলী। তারপর প্রমোশন পেয়ে নির্বাহী প্রকৌশলী, কেমন? তারপর অতিরিক্ত উপপ্রধান প্রকৌশলী। এই যে বিভিন্ন নাম, এগুলোকে বলা হচ্ছে পারিভাষিক শব্দ। যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সাব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, উপসহকারী ব্যবস্থাপক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সহকারী ব্যবস্থাপক, কেমন? তারপর উপব্যবস্থাপক, ব্যবস্থাপক, অতিরিক্ত মহাব্যবস্থাপক। এই যে শব্দগুলো, এগুলো এক একটি দাপ্তরিক শব্দ বা পারিভাষিক শব্দ।
এই শব্দগুলো আমাদের দেওয়া থাকবে এবং এগুলো অর্থ আমাদের লিখতে হবে। এবং এই শব্দগুলো নিয়েও অনেক সময় রাজনীতির বিষয় আছে। যেমন রেডিও, রেডিওর বাংলা আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বেতার করা হয়েছিল, কিন্তু 1975 সালের 15 আগস্টের একদিনেই খুনিচক্র বেতারকে বালে ফেললো রেডিও, পাকিস্তান রেডিওর মতো বাংলাদেশ রেডিও। কারণ বেতার বললে ওই মুক্তিযুদ্ধের কথা মনে পড়ে যায়, সুতরাং বেতার শব্দ ব্যবহার করা যাবে না। তো এরকম শব্দ নিয়ে কিছু রাজনীতিও আছে। আবার এই পারিভাষিক শব্দ আবার এক এক দেশে এক এক রকম করে ব্যবহৃত হয়। যেমন আমরা বলছি বিমান বাহিনী, এয়ারফোর্সকে বাংলা আমাদের দেশে আমরা করছি বিমান বাহিনী, ভারতে বলছে বায়ুসেনা, ইউনাইটেড নেশনকে আমরা বলছি জাতিসংঘ। তাহলে ইউনাইটেড নেশনের বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে জাতিসংঘ। কলকাতার মানুষ বলছে রাষ্ট্রপুঞ্জ। এরকম করে পারিভাষিক শব্দের বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় পারিভাষিক শব্দগুলো। তাহলে এই পারিভাষিক শব্দগুলো আমাদের পরীক্ষায় লিখতে হবে, প্রদত্ত শব্দ এবং পারিভাষিক শব্দ। প্রদত্ত শব্দ লিখে যে ইংরেজি শব্দগুলো দেওয়া থাকবে সেগুলো, এবং এটা পারিভাষিক শব্দ লিখতে হবে। পারিভাষিক শব্দ লিখতে গিয়ে আমাদের যে ভুলগুলো হয় সাধারণত ছাত্ররা, যেমন ডিপ্লোমেসি আর ডিপ্লোম্যাট দুটো শব্দ, কিন্তু আমরা অনেক সময় ওই প্রথম অংশ দেখে আমরা ধুম করে পরীক্ষায় লিখে ফেলি। খেয়াল করতে হবে, ডিপ্লোমেসি হচ্ছে কূটনীতি আর ডিপ্লোম্যাট হচ্ছে কূটনৈতিক। তাহলে ডিপ্লোমেসি আর ডিপ্লোম্যাট। এরকম ভ্যাকেশন আর ভকেশন বা ভকেশনাল। যেমন এই ভ্যাকেশন মানে অবকাশ, আর ভকেশনাল হচ্ছে কারিগরি। কেমন? তাহলে এরকম কিছু শব্দ খুব কাছাকাছি থাকে। কেমন? এই শব্দগুলো খেয়াল করতে হবে। অনেক সময় বিপরীত শব্দের কিছু শব্দ দেওয়া থাকে পাশাপাশি, আমরা অর্থ লিখতে গিয়ে ভুল করে ফেলি, পারিভাষিক শব্দ লিখতে গিয়ে ভুল করে ফেলি। পারিভাষিক শব্দ সবসময় যে সবটা গৃহীত হবে এবং সবসময় যে শিক্ষিত মানুষের শব্দই গৃহীত হবে তা কিন্তু নয়। অনেক সময় যেমন সেলুলার ফোন আমরা এখন বলে ফেলছি, আমরা মোবাইল ফোনও বলছি না, আমরা বলছি মোবাইল। তাহলে সেলুলার ফোনের এখন পারিভাষিক শব্দ অর্থে, যদিও আমরা মুঠোফোন শব্দটা পারিভাষিকভাবে ব্যবহার শুরু হয়েছিল, কিন্তু আমরা আর মুঠোফোন ব্যবহার করি না, আমরা এখন মোবাইল ব্যবহার করি। তাহলে এটা পারিভাষিক শব্দ হয়ে যাচ্ছে মোবাইল। অর্থাৎ সমাজে যে প্রচলিত যে শব্দ, যে ভাষার শব্দ, সেটি যেটি বললে ভাষার ব্যবহারকারী মানুষ বুঝতে পারবে, সেটি যেন তোমরা সবাই একই রকম শব্দ ব্যবহার করো। এ কারণেই পারিভাষিক শব্দ আমাদের সিলেবাসে দেওয়া হয়েছে। এটা অথবা থাকবে উচ্চারণ, সরি, এটা অথবা থাকবে বঙ্গানুবাদ। তো বঙ্গানুবাদে একটি প্যারা দেওয়া থাকে এবং এই প্যারা পুরোটাই অনুবাদ করতে হয়। সুতরাং অনুবাদ করার ক্ষেত্রে ওখানে বাছাই করার সুযোগ থাকে না বলে এখানে অনেক সময় পূর্ণ নাম্বার তোলা কঠিন হয়ে পড়ে। কিন্তু এখানে 10টি পারিভাষিক শব্দ, 10টি বাংলার অর্থ যদি আপনার শুদ্ধ হয়, খুব সহজেই আমরা 10 নাম্বার পেয়ে যেতে পারি। এবং এই অংশে অনেক সময় 7, 8, 9 এরকম দিয়ে দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রেই পরীক্ষক দেখা যাচ্ছে যে আমরা 10-এ 10 পাওয়া খুব কষ্ট হয় বা খুব কমই ছাত্ররা পেয়ে থাকে। এই জন্য আমরা দুটোই পড়বো, কিন্তু চেষ্টা করবো পরীক্ষায় পারিভাষিক শব্দ লেখার জন্য। কিন্তু তার মানে এই নয় যে আমরা বঙ্গানুবাদ পড়বো না, আমরা বঙ্গানুবাদ পড়বো। কারণ বঙ্গানুবাদের সময় খেয়াল করতে হবে যে আক্ষরিক অনুবাদ হবে না, ভাবানুবাদ করতে হবে। অনেক সময় অনেক শব্দের হুবহু অনুবাদ হয় না। যেমন ইংরেজিতে বোন প্লেট, আমরা বোন প্লেটের পারিভাষিক শব্দ যদি লিখি হাড্ডি ফেলার পাত্র, তাহলে কিন্তু এটা হবে না। তাহলে এখানে বেল্ট ফেলতে হবে, বাংলা ভাষা হচ্ছে ময়লা ফেলা বা উচ্ছিষ্ট ফেলার পাত্র। খাবার সময় উচ্ছিষ্ট ফেলার পাত্র বা ময়লা ফেলার পাত্র। কারণ আমরা ইংরেজরা যেরকম মাংস খায়, খাওয়ার একটা প্রধান উপকরণ হচ্ছে মাংস, কিন্তু আমাদের বাঙালি ছিল আগে হচ্ছে মাছে ভাতে বাঙালি, এখন হচ্ছে ডাল ভাতে বাঙালি। ডালের সাথে হয়তো একটু পেঁয়াজের খোসা থাকে যেতে পারে, একটু ধানের খোসা থাকতে পারে, একটু মরিচের খোসা থাকতে পারে। এই ময়লাটুকু ফেলার জন্য যে পাত্র, তখন আমরা বোন প্লেট বা কাটা ফেলার পাত্র আমরা ব্যবহার করছি না। তাহলে বঙ্গানুবাদের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং আমাদের সাংস্কৃতিকভাবে যে শব্দগুলো ব্যবহৃত হয়, অনেক ক্ষেত্রে বিদেশিরা যে শব্দগুলো ব্যবহার করে এই শব্দগুলো আমরা ব্যবহার করছি না। যেমন গডের বাংলা, একসময় বাংলাদেশে ঈশ্বর ব্যবহৃত হতো। কেমন অনুবাদে এই যে কারবালা কাহিনী নিয়ে যখন ইয়ে হচ্ছে, বিষাদ সিন্ধু রচিত হচ্ছে মীর মুশাররফ হোসেন, সেখানে তিনি ঈশ্বর ব্যবহার করছেন। কিন্তু বাংলাদেশে আমরা এখন বিভিন্ন সময় আমরা ঈশ্বর ব্যবহার না করে আল্লাহ ব্যবহার করছি। তো এই যে বিষয়গুলো বঙ্গানুবাদের সময়, এই বিষয়গুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। বঙ্গানুবাদের ক্ষেত্রে অনুবাদের সময় আক্ষরিক অনুবাদ না করে পুরো স্তবকটিকে বুঝতে হবে,
বুঝে প্রত্যেকটি লাইনের আক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদ করতে হবে। আমরা এই ভাবানুবাদ গুলো একটু অনুশীলন করব। বাসায় তোমরা বিভিন্ন যে বোর্ড কোশ্চেন গুলো এসেছে সেগুলো ভাবানুবাদ গুলো একটু লিখে নেবে, ইংরেজিগুলো লিখবে এবং এটা ভাবানুবাদ গুলো লিখে রাখবে। তাহলে তোমাদের এই বিষয়গুলো বুঝতে তোমাদের জন্য সহজ হবে। তাহলে পারিভাষিক শব্দের মধ্যে পারিভাষিক শব্দগুলোর ক্ষেত্রে শব্দের যে বাংলা শব্দ লিখবে সেই শব্দের অর্থ বুঝো কিনা সেটা একটু যাচাই করে নেবে, এবং কোনো শব্দের অর্থ না বুঝে থাকলে অবশ্যই শিক্ষকের সাথে যোগাযোগ করবে। সেটা মেসেঞ্জার দিয়ে হতে পারে বা ফোনে কথা বলে হতে পারে। আমার ফোন নাম্বার তোমাদের ক্লাসে আমার ফোন নাম্বার, মোবাইল ফোন নাম্বার দেওয়া আছে এবং টেলিফোন গাইডে আমার ল্যান্ড ফোন নাম্বারও দেওয়া আছে। তোমরা সেই ফোনেও কথা বলতে পারো অথবা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমেও কথা বলতে পারো বা মেসেজ পাঠিয়ে এই বিষয়গুলো নিয়ে আলাপ করতে পারো। এরকম কিছু শব্দ আমি বলি, যেমন লিয়েন। লিয়েন হচ্ছে, এখন লিয়েনের বাংলা তোমাদের বইয়ে দেওয়া আছে যে শব্দটি, সেই শব্দটির অর্থ হয়তো তুমি বুঝছো না। অথবা ডেপুটেশন, ডেপুটেশনের বাংলা দেওয়া আছে প্রেষণ। এখন প্রেষণ মানে কি তোমার কাছে স্পষ্ট হচ্ছে না, তাহলে এই শব্দটি একটু দাগ দিয়ে রাখবে। ডেপুটেশন বা প্রেষণ হচ্ছে একজন চাকরিজীবী তার নিজস্ব পদের অতিরিক্ত আরেকটি পদে দায়িত্ব দেওয়া হয়, এটাকে বলা হয় ডেপুটেশন বা প্রেষণ। যেমন চট্টগ্রাম কলেজের একজন শিক্ষককে বোর্ডের কলেজ পরিদর্শক পদে বা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো, এটা হচ্ছে তার ডেপুটেশন। যেমন আমাদের সিএফএল থেকে মানুষকে কাফকো সেলে ডেপুটেশনে নিয়োগ দেওয়া হয়। তোমরা জানো যে আমাদের একজন কর্মকর্তা কাশিম সাহেব কদিন আগে মারা গেলেন, তিনি সিএফএল এর কর্মকর্তা, কিন্তু তিনি ডেপুটেশনে বা প্রেষণে নিয়োগে ছিলেন কাফকো সেলে। কাফকো থেকে যে বিসিএসসি সার কিনে ওখানে তিনি নিয়োগ ছিলেন। ডেপুটেশনের বাংলা হচ্ছে প্রেষণ। এরকম করে যে শব্দগুলোর অর্থ বুঝবে না সেই শব্দগুলো তোমরা নির্ণয় করবে, চেষ্টা করবে এগুলোকে আলাদা করার দাগ দিয়ে, এবং এই শব্দগুলো নিয়ে আমরা কথা বলবো প্রয়োজনে বিভিন্ন সময়। কেমন? তাহলে অর্থাৎ শব্দগুলো না জেনে কখনো মুখস্থ করা যাবে না। এই মুখস্থ তোমাদের দীর্ঘস্থায়ী হবে না, থাকবে না। অর্থাৎ শব্দগুলো অর্থ তুমি জানো কিনা, বুঝো কিনা, এই বিষয়গুলোই কনফার্ম করবে। তাহলে প্রতিটি ইংরেজি শব্দ লিখে দেশ দিয়ে আমরা লিখবো পারিভাষিক শব্দ, এবং এই শব্দগুলোর মধ্যে কোন শব্দের অর্থ আমরা বুঝছি না সেগুলো আমাদের খেয়াল করতে হবে। কেমন? এবং এক শব্দের অনেক সময় অনেকগুলো পারিভাষিক শব্দ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের ঠিক করতে হবে যে আসলে আমরা কোন শব্দ ব্যবহার করবো। এবং বোর্ড পরীক্ষার সময় তোমাদের পরীক্ষায় যেহেতু 8 থেকে 10টি শব্দ থাকবে, সেখানে যে শব্দের একাধিক পারিভাষিক শব্দ আছে, আমরা যারা ভালো পারো তারা এই শব্দগুলোকে বাদ দিয়ে যে শব্দগুলোর একটি মাত্র পারিভাষিক শব্দ আছে সেই শব্দগুলোই লেখার চেষ্টা করবে। কেমন? তাহলে অর্থাৎ এইখানে 10 নম্বরের মধ্যে 10 নম্বর পাওয়া আমাদের জন্য তাহলে কঠিন হবে না, সহজতর হবে। তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে আমরা আজকে আমরা শেষ করলাম ব্যাকরণের 30 নম্বর এবং এরপরে পারিভাষিক শব্দ অনুবাদের 10 নম্বর। এর পরের ক্লাসে আমরা এর পরবর্তী চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনায় যাব। কেমন? তাহলে আমরা বাসায় এই সপ্তাহে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা বাসায় ব্যাকরণ অংশের 30 নম্বরের একটি পরীক্ষা দেবে এবং সম্ভব হলে এই অংশটুকু পড়ে এই অংশের একটি পরীক্ষা দেবে। অর্থাৎ 40 নম্বরের মধ্যে 40 পাওয়া যায় করে তোমরা এই বিষয়গুলো অনুশীলন করবে এবং এটা পরীক্ষা দিবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। আজকে ক্লাস এখানে শেষ করছি।